আলোচনার যে টেবিলে এখন কিন্তু ইরান একটা একতরফা সুবিধা পাচ্ছে, আপনি জানেন যে আলোচনার টেবিলে ইরানের পক্ষে চারদিকে আমরা একটা অবস্থান দেখছি। যুদ্ধ শুরু করলো ইসরায়েল এবং আমেরিকা, কিন্তু আলোচনায় কিন্তু ইসরায়েলের কোনো অবস্থান নাই এবং ইসরায়েলকে কোনো আলোচনায় তারা ডাকতেছেও না। আমেরিকার অর্থনীতি টিকায় রাখতে মধ্যপ্রাচ্য হচ্ছে একটা তাদের হার্টের মতো, হৃৎপিণ্ডের মতো। নাজল ভাই, ইরান এবং আমেরিকা যুদ্ধের প্রায় 50 দিন পার হয়েছে, 50 দিনের উপরে। তো হঠাৎ করে আজকে ভোরে ইরানের উপর আবার আমেরিকা আক্রমণ করলো। এটা আপনি কি মনে করেন, ইসরায়েলের প্ররোচনা নাকি আপনার বিশ্লেষণ কি? ধন্যবাদ আপনাকে। বিরতির প্রায় 50 দিন আজকে, যুদ্ধবিরতির। সেই 50 দিন পর যে আক্রমণটা হলো, এটা এই আক্রমণটা ইসরায়েলের প্ররোচনার পাশাপাশি এই আপনি জানেন যে ইসরায়েলের সাথে যে চুক্তিটা মানে ইরানের সাথে যে আমেরিকার চুক্তিটা হয়ে গেছিল, চুক্তিটা হওয়া মানে ইসরায়েলের জন্য একটা আত্মঘাতী এটা সিদ্ধান্তের মতো। যার দরুন ইসরায়েলের একটা প্ররোচনা এখানে তো অবশ্যই আছে। তাছাড়া মোটা দাগে যদি আপনি মনে করেন যে ৫টা কারণ ছিল এই আক্রমণ করার জন্য। আপনার এই মানে আমেরিকা বুঝাইতে চাচ্ছে যে যুদ্ধবিরতি মানেই যে তুমি সামরিক চ্যালেঞ্জ থেকে মুক্ত, এই ব্যাপারটা যাতে ইরানের মাথায় না আসে। এবং আমেরিকা বুঝাইতে চাচ্ছে আমি যখন তখন তোমার উপর সামরিক অভিযান চালাতে পারি। আজকের যে আক্রমণটা, এটা ৫টা বার্তা দিচ্ছে। দ্বিতীয় বিষয় হচ্ছে হরমুজ নিয়ে আমেরিকা কোনো কম্প্রোমাইজ করবে না। কারণ আপনি জানেন সমুদ্রের নিচে আবার তারা এই ডিনামাইট বা মাইন স্থাপন করতে চাচ্ছিল। যেটা হচ্ছে ওয়াটার মাইন যেটাকে বলা হয়, এটা স্থাপন করতে যাচ্ছিল বলে আত্মরক্ষামূলক আক্রমণ করছে, এটা আমেরিকা বারবার বলতেছে। তৃতীয় বিষয় হচ্ছে আলোচনার যে টেবিলে এখন কিন্তু ইরান একটা একতরফা সুবিধা পাচ্ছে, আপনি জানেন যে আলোচনার টেবিলে ইরানের পক্ষে চারদিকে আমরা একটা অবস্থান দেখছি। এটা একটা বাড়তি চাপ তৈরি করছে যে ইরান এখন একটু ভাববার চিন্তা ভাবনা করতে পারে যে আলোচনার মুহূর্তের মধ্যে আমেরিকা যেহেতু আক্রমণ করে বসছে, তার মানে আমেরিকার অন্য কিছু এখানে পরিকল্পনা আছে। মিত্র দেশ যারা আছে, অর্থাৎ এই যারা আমেরিকান মিত্র, আপনার বিশেষ করে আরব আমিরাত, ওমান, কাতার, কুয়েত, এদেরকে আশ্বস্ত করা যে আমরা এখনও কিন্তু ইরানকে চাইলে যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারি এবং তোমরা শক্ত অবস্থানে থাকো। আমরা আসলে ইরানকে যেভাবে সারা বিশ্বব্যাপী আলোচনা চলতেছে যে আমরা আমেরিকা অনেকটা পিছিয়ে গেছে, ব্যাপারটা এরকম না। আমরা যখন তখন এটাকে করতে পারি। এটা হচ্ছে চতুর্থ কারণ হচ্ছে আমার হিসাবে। পঞ্চম যে কারণটা হচ্ছে আপনার অভ্যন্তরীণ একটা চাপে পড়ে গেছে ডোনাল্ড ট্রাম্প। অভ্যন্তরীণ চাপটা বলতে আপনার ডোনাল্ড ট্রাম্প যেটা তাদের অপোজিশন পার্টি থেকে বিভিন্ন রকম নেগেটিভ ন্যারেটিভের মধ্যে পড়ে গেছে। যার দরুন উনি এটা বোঝাইতে চাচ্ছে ডোনাল্ড ট্রাম্প যে আমি চাইলে এখন যে কোনো পরিস্থিতি ঘোরাতে পারি এবং ইরানের উপর একটা বড় ধরনের হামলা করার সক্ষমতা আমার এখনও আছে এবং আমি চাইলে যখন তখন যে কোনো জিনিস অ্যাটাকিংয়ে যেতে পারি। এটাই আমার কাছে মনে হচ্ছে যে একটা বড় বিষয় ছিল। এখন আপনি বলতে পারেন যে এখানে ইসরায়েলের প্ররোচনা কিনা। দেখেন, আমাদের এই ইরান যুদ্ধের আগে আমাদের ধারণা ছিল, মানে অনেকেই আমরা বলতাম যে আমেরিকাকে চালায় ইসরায়েল। কিন্তু ইরান যুদ্ধটা আমাদেরকে অনেক কিছু নতুনভাবে শিখিয়েছে এবং আমরা আন্তর্জাতিক আপনার এই পত্রিকাগুলো যদি বিশ্লেষণ করেন, তাতে দেখবেন যে সেখানে স্পষ্টত যে জিনিসগুলো উঠে আসছে যে অনেকে এটাকে আমেরিকার 51তম স্টেট বলা হচ্ছে। আপনার ইসরায়েলকে বলতেছে যে আমেরিকার 51তম স্টেট। এটার কারণ হচ্ছে আমেরিকার এখন ডোনাল্ড ট্রাম্প অনেক কিছুই বলতেছে যে ইসরায়েলকে আমি বললে ইসরায়েল সব কিছু চুপ থাকবে, ইসরায়েল আমার কথা শুনবে, আমি বলতেছি ইসরায়েল ওটা করবে না, ইসরায়েলকে আমি বলছি লেবানন আক্রমণ করতে না, সেটা বন্ধ রাখছে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের কথা বোঝা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প যা বলবে ইসরায়েল সে বিষয়ে মানতে রাজি। আমরা যদি একটু ব্যাকগ্রাউন্ডে যাই, আপনি জানেন 1948-এর 14ই মে তো আনুষ্ঠানিকভাবে আপনার ইসরায়েলের এই পদচারণা শুরু হয়। $120 বিলিয়ন তারা প্রতি এই পর্যন্ত ইসরায়েলকে সহযোগিতা করেছে। আপনি জানেন যে আগে কিন্তু আমেরিকা আপনার এই 1948 সালের পর অনেকটা সময় মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে ব্যালেন্স করার জন্য আমেরিকা আপনার এই অনেকটা মানে যেটাকে বলা হয় যে সততার নীতি অবলম্বন করছিল। আপনার 1956 সালে যখন মিশরে আপনার মিশরের সম্মিলিতভাবে আপনার এই কি বলে ইংল্যান্ড এবং ফ্রান্স সম্মিলিতভাবে মিশরে যখন আপনার এই চালাচ্ছিল, কি বলে এটাকে, আপনার একটা আক্রমণ চালাচ্ছিল, সেখানে ইসরায়েল কিন্তু সম্মিলিতভাবে অংশগ্রহণ করছে। কিন্তু এই মিশরের আক্রমণ চালানোর পর
তারা আমেরিকা কিন্তু ইসরায়েলের অর্থনৈতিক যে সুবিধা ছিল এটা বন্ধ করে দিছে, আপনি জানেন। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে এই আপনার ইসরায়েল গোপনে গোপনে পারমাণবিক অস্ত্র যখন তৈরি করতেছিল তখন আমেরিকা অনেক ধরনের বাধা বিপত্তি তৈরি করছিল। কিন্তু এই সম্পর্কটা আনুষ্ঠানিকভাবে আপনার ইসরায়েল আমেরিকার কম্প্যাক্ট সম্পর্কটা গঠন হয় হচ্ছে 1967 সালে। আপনি জানেন মিশর, জর্ডান এবং সিরিয়ার উপর সিরিয়া 3 ফ্রন্টে যখন ইসরায়েল একসাথে এই 3 ফ্রন্টে যুদ্ধ করলো এবং ইসরায়েল সেই যুদ্ধ জয় করলো, তখনই আমেরিকার মন মানসিকতা পরিবর্তন হলো। আমেরিকার একটা ধারণা ছিল যে যেহেতু ইসরায়েল অবৈধভাবে আপনার এই মধ্যপ্রাচ্য গঠন করা হয়েছে, আমেরিকা গোপনে গোপনে তাকে একে সাহায্য করত। প্রকাশ্যে সাহায্য করার জন্য সে ওইভাবে সাহস করতো না, এই জন্য যে আমি যদি প্রকাশ্যে সাহায্য করতে যাই তাহলে সোভিয়েত ইউনিয়ন এই দেশগুলোকে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে তার বলয়ে নিয়ে যাবে যে আমি তোমাদের পক্ষে আছি, ইসরায়েলের বিপক্ষে আছি। তখন এই মধ্যপ্রাচ্যের দেশগুলো সোভিয়েত ইউনিয়নের বলয়ে চলে যেতে পারে। এই ভয় থেকে আমেরিকা প্রথম তাদেরকে আপনার একটা ন্যায্যতার ভিত্তিতেই বিবেচনা করতো যে ইসরায়েলের এই যেটা আপনার সঠিক সিদ্ধান্ত না সেটার বিপক্ষে সে অবস্থান নিত, এবং যেটা সঠিক সিদ্ধান্ত সেটার পক্ষে সে অবস্থান নিত। কিন্তু 1967 সালে যখন সে 3 ফ্রন্টে যুদ্ধ করে জয় হয়ে গেল ইসরায়েলের, তখন আমেরিকা একেবারে লেংটি গাছা দিয়ে অনেকটা আপনার ইসরায়েলের পক্ষে নেমে গেল। এবং আপনি জানেন যে এখন ইসরায়েলের সামরিক বাজেটের প্রতি বাজেটে প্রায় $4 বিলিয়ন আমেরিকার সহযোগিতা থাকে। এবং ওই 1967 সালের পর থেকে যখন আমেরিকা বুঝলো যে 3 ফ্রন্টে যুদ্ধ করে যেহেতু ইসরায়েল জিতেছে, তাহলে ওই যে সোভিয়েত ইউনিয়নে যে ঢুকে যাওয়ার যে একটা সম্ভাবনা ছিল মিডল ইস্ট দেশগুলো, সেই সম্ভাবনার জায়গাটাকে সে আর তখন গুরুত্ব দেয় নাই। সে ইসরায়েলের প্রতি এককভাবে গুরুত্ব দিছে, এবং সে এককভাবে গুরুত্ব দিয়ে আপনার ইসরায়েলকে পরিপূর্ণ সহযোগিতা দিয়ে গেল। এবং প্রতি বাজেটে এখন $4 বিলিয়ন দিচ্ছে, এবং আমি তো বললাম যে $120 বিলিয়ন এই পর্যন্ত সহযোগিতা করেছে। এবং সর্বোপরি আপনার তাদেরকে সম্ভবত 450% সহযোগিতা বৃদ্ধি করছে তারা। আপনি জানেন যে ইসরায়েলের একটা আছে, আপনার সংগঠন আছে, নাম হচ্ছে আইপ্যাক। এটা হচ্ছে আমেরিকান ইসরায়েল পাবলিক কমিউনিকেশন একটা ইস্যু, একটা তাদের কি বলে এটাকে, একটা সংগঠন যেটা ইসরায়েলের ফাইন্যান্সে চলে। এবং প্রতি বছর এটা আপনার আমেরিকায় ওয়াশিংটন ডিসিতে আপনার প্রায় 20,000 সদস্য নিয়ে তারা করে, একটা মিটিং করে। আইপ্যাকের কাজই হচ্ছে আমেরিকার রাজনীতিবিদ যারা আছে তাদেরকে আপনার তারা বড় ধরনের ফাইন্যান্স করে, এবং আমেরিকান রাজনীতিবিদ নীতি নির্ধারক যারা তাদের পিছনে তারা বড় ধরনের ইনভেস্টমেন্ট করে। এই ইনভেস্টমেন্ট তার নির্বাচনী প্রচারণায় সহযোগিতা করে, আর্থিক সহযোগিতা করে, প্রচারণায় সহযোগিতা করে, তাদের বিভিন্ন কমিউনিকেশনে তারা বিনিয়োগ করে। এতে ওই যারা আপনার ডেমোক্র্যাট বা রিপাবলিক থেকে জিতে, তারা কিন্তু তখন আপনার এই ইসরায়েলের পক্ষে অবস্থান নেয়। এবং ইসরায়েলের পক্ষে আপনি জানেন যে আইপ্যাকের কিছু বড় বড় অর্জন আছে। একটা হচ্ছে আপনার তারা জানেন যে আইপ্যাকের বিভিন্ন সদস্য যাদেরকে বলা হয় সম্ভবত কংগ্রেশনাল ক্লাবের যারা সদস্য, তারা মিনিমাম $5,000 করে চাঁদা দিতে হয়। এবং তারা বললাম যে প্রতি 20,000-এর উপরে তাদের সদস্য, এখন আরও সদস্য অনেক বেশি, মানে প্রতি বছরই 20,000 সদস্য নিয়ে তারা আপনার বসে, ওয়াশিংটন ডিসিতে একটা মিটিংয়ে বসে, যেগুলোর প্রধান অতিথি থাকে আপনার আমেরিকার যে কোনো প্রেসিডেন্ট। যেমন এর আগে ছিল বারাক ওবামা, তারপরে ছিল আপনার জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প, এদেরকে তারা চিফ গেস্ট হিসেবে রাখে। এবং ওই যে তারা অর্গানাইজড ওয়েতে আইপ্যাকের মাধ্যমে তারা জেরুজালেমকে রাজধানী ঘোষণা করলো। তারা আপনার ইরান চুক্তি থেকে বের করে আনলো আমেরিকাকে। এবং সর্বশেষ যারা ফিলিস্তিনিকে আমেরিকার যে সহযোগিতা করতো আগে, এই সহযোগিতাটা এখন 0 লেভেলে করে ফেলছে। আগে কিন্তু প্রচুর পরিমাণ সহযোগিতা করতো ফিলিস্তিনিদেরকে আমেরিকানরা। এই যে এটা হচ্ছে ইসরায়েলের একটা মদত বা ইনফ্লুয়েন্স থাকে আইপ্যাকের মাধ্যমে। এবং আপনি বলতে পারেন তাহলে কি ইসরায়েল আমেরিকাকে নিয়ন্ত্রণ করে? না, ব্যাপারটা এরকম না। আপনি যদি কল্পনা করেন, মানে আমি আমার যেটা নর্মাল সেন্স থেকে আমি যেটা বুঝি, ভারত এবং বাংলাদেশ, ভারত কিন্তু একটা বড় প্রতিবেশী, অনেক বড়, বাংলাদেশের অনেক মানে হিউজ এরিয়া তাদের, বাংলাদেশের এরিয়া খুব ছোট। এখন বাংলাদেশের কি ওই ইনফ্লুয়েন্স আছে যে ভারতকে মেনটেন করার মতো? অসম্ভব। বরঞ্চ ভারত তার স্বার্থে বাংলাদেশকে ব্যবহার করতে পারে, বাট বাংলাদেশ তার স্বার্থে ভারতকে ব্যবহার করে, এটা খুব টাফ ম্যাটার। এখন অনেকের ভিতরে একটা ন্যারেটিভ ধারণ করানোর চেষ্টা করে যে ইসরায়েলিরা আমেরিকাদেরকে নিয়ন্ত্রণ করে। ব্যাপারটা এরকম না।
আমি আপনাকে সহজে যদি বলি, আমেরিকা তার স্বার্থে ইসরায়েলকে ব্যবহার করে। আপনি লাস্ট এই যুদ্ধটা আমাদেরকে তা উন্মুক্ত করে দিছে। আপনি যদি খেয়াল করেন, আপনার এই বর্তমানে যুদ্ধ শুরু করলো ইসরায়েল এবং আমেরিকা, কিন্তু আলোচনায় কিন্তু ইসরায়েলের কোনো অবস্থান নাই এবং ইসরায়েলকে কোনো আলোচনায় তারা ডাকতেছেও না। এবং আপনি দেখেন ইসরায়েল এই বারবার ডোনাল্ড ট্রাম্পকে পোক করতেছে যে আবার একটা বিমান হামলা করার জন্য, কিন্তু কোনোভাবেই সে কিন্তু ডোনাল্ড ট্রাম্প বিমান হামলার দিকে যাচ্ছে না। এবং আমি তো আপনার বললাম যে আজকের যে বিমান হামলাটা, এটা হচ্ছে ওই 5টা মূল কারণের জন্য হামলাটা হয়েছে। এখন ইসরায়েলে কেন, আপনি বলবেন যে ইসরায়েলকে কেন আমেরিকা এত গুরুত্ব দিচ্ছে বা গুরুত্ব দেয়? এটা আমেরিকার স্বার্থে দিচ্ছে। প্রথম বিষয় হচ্ছে আমেরিকার অর্থনীতি টিকায় রাখতে মধ্যপ্রাচ্য হচ্ছে একটা তাদের হার্টের মতো, হৃৎপিণ্ডের মতো। মধ্যপ্রাচ্যের তেল তাদের আমেরিকার অর্থনীতির চাকা ঘোরানোর মূল জায়গাটা, 1 নাম্বার। 2 নাম্বার বিষয় হচ্ছে মধ্যপ্রাচ্যে আমেরিকা, জানেন আপনি, আমেরিকার অর্থনীতির বড় ভিত্তি হচ্ছে অস্ত্র ব্যবসা। সেই অস্ত্র ব্যবসার প্রায় 40% অস্ত্র ব্যবসা হয় হচ্ছে আপনার মধ্যপ্রাচ্যে। আপনার কুয়েত, সৌদি আরব, বাহরাইন, কাতার, এই কি বলে সংযুক্ত আরব আমিরাত, এদের কাছে হচ্ছে প্রায় 40% অস্ত্র আমেরিকার বিক্রি হয়। তার মানে আমেরিকার অস্ত্র বিক্রির একটা বড় জায়গা হচ্ছে আপনার মধ্যপ্রাচ্য। এই মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণ করতে গেলে ইসরায়েল হচ্ছে আমেরিকার একটা প্রক্সি। যেমন আপনি দেখবেন যে ইরানের কিন্তু কিছু প্রক্সি আছে, যেমন আছে আপনার ইয়েমেনে, তারপর হচ্ছে হিজবুল হচ্ছে ইয়াতে লেবাননে, তারপর হচ্ছে আপনার ছিল, এগুলো কিন্তু ইরানের প্রক্সি। ঠিক আমেরিকার প্রক্সি হচ্ছে আপনার ইসরায়েল। এটা তো এটা হ্যাঁ, তাদের নিজস্ব একটা, মানে ওটাকে সহযোগিতা মানে করতো। যদিও আমরা বলে থাকি যে এরা নিজস্ব স্বাধীনতায় বিশ্বাসী, বাট এটা পুরো অস্ত্র শস্ত্র ফান্ডিং সবই ইরান করে থাকে। কারণ ইরানের যেমন 3টা প্রক্সি আছে, ইয়েমেনে হচ্ছে তারপর হচ্ছে আপনার লেবানন হিজবুল্লাহ, আর গাজায় হচ্ছে। ঠিক আমেরিকায় যদি আমরা একটা প্রক্সি বলি, ইসরায়েল হচ্ছে আমেরিকার প্রক্সি। আমেরিকার কিন্তু ওই মধ্যপ্রাচ্যের, যেহেতু আমেরিকার অর্থনীতি ডিপেন্ড করে মধ্যপ্রাচ্যের তেল এবং অস্ত্র বিক্রির উপরে, তাহলে সেই মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণ করতে আপনার আমেরিকা কিন্তু ওই 10,000 থেকে 13,000 মাইল দূর থেকে এটা মেনটেন করতে, কিলোমিটার দূর থেকে এটা মেনটেন করতে পারবে না। যার দরুন এখানে তার একটা শক্তির প্রয়োজন, একটা প্রক্সি প্রয়োজন, যে এ প্রতিনিধিত্ব করবে এবং মধ্যপ্রাচ্যে এককভাবে অন্য কোনো শক্তি, আমেরিকা বিরোধী শক্তিকে দাঁড়াতে দিবে না। এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে, আপনি জানেন মধ্যপ্রাচ্যের একমাত্র গণতান্ত্রিক দেশ হচ্ছে কিন্তু ইসরায়েল, আর সবই কিন্তু আপনার স্বৈরতন্ত্র বা রাজতন্ত্র। এবং আমেরিকা যখনই মনে করে যে মধ্যপ্রাচ্যের কোনো দেশকে সে কোণঠাসা করবে, যে তার তেলের মধ্যে বাগড়া বাঁধাবে, তেলের সঞ্চালক যে সিস্টেমটা, এটা যদি কেউ বাগড়া বাঁধায়, তাহলে সেখানে আপনার ইসরায়েল হচ্ছে তার প্রক্সি হিসেবে দাঁড়াবে। এবং ইসরায়েল যে মাঝে মাঝে আপনার এই লেবানন, ইয়েমেন, তারপর হচ্ছে গাজা, ফিলিস্তিনি, বিভিন্ন জায়গায় যে সংঘাত তৈরি করে, এই সংঘাতের জন্য কিন্তু মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো এরা কিন্তু সিকিউরিটি ক্রাইসিসে ভুগে এবং তারা চিন্তা করে যে আসলে অস্ত্র কিনা প্রয়োজন। যার কারণে কিন্তু এত অস্ত্র, পৃথিবীর সবচেয়ে বেশি অস্ত্র কিনছে এখন মধ্যপ্রাচ্যের দেশগুলো। কেন কিনতেছে? এই যে ইসরায়েল বিভিন্ন দেশের সাথে গ্যাঞ্জাম করে, একবার ইরানের সাথে গ্যাঞ্জাম করে, একবার ইরাকের সাথে গ্যাঞ্জাম করে, একবার সিরিয়ার সাথে গ্যাঞ্জাম করে, একবার হচ্ছে আপনার এই লেবাননের সাথে গ্যাঞ্জাম করে। তখন অন্য অন্য দেশগুলো যেমন সৌদি আরব, আরব আমিরাত, ওরাও চিন্তা করে যে আমার সাথেও তো গ্যাঞ্জাম করতে পারে, তাহলে আমার একটা বড় অস্ত্রের দরকার। তখনই তারা প্রচুর অস্ত্র কিনছে এবং এতে কি হচ্ছে, আমেরিকার যে অস্ত্রের যে বাণিজ্য, এটা কিন্তু খুব সমৃদ্ধিশালী হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে, আপনি জানেন যে আমেরিকার ভিতরে 6 মিলিয়ন এই ইসরায়েলি আছে এবং আমেরিকার ভোট কিন্তু ডেমোক্রেট এবং রিপাবলিকের মধ্যে খুব টাচ থাকে, মানে একেবারে মার্জিনাল লেভেলের পার্থক্য থেকে 2, 3, 4%, 5%-এর বেশি ওদের পার্থক্য হয় না। এক্ষেত্রে 6 মিলিয়ন ইহুদি ভোটার কিন্তু অনেক বড় ফ্যাক্ট ওই মার্কিন রাজনীতিতে। এবং শুধু ওই 6 মিলিয়ন ইহুদি ভোটার যে ফ্যাক্ট তা না, এদের মধ্যে কিন্তু আপনি জানেন যে এই 6 মিলিয়নের মধ্যে কিন্তু তারা বেশিরভাগ হচ্ছে আপনার প্রযুক্তিবিদ, অর্থনীতিবিদ, চিকিৎসক, তারা হচ্ছে আপনার এই যে কি বলে এটা, আপনার এই সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করে, যারা সারা বিশ্বের অর্থনীতিতেও বড় ভূমিকা রাখে। তাই ওইখানে 6 মিলিয়ন পিপুলকে যদি আমরা মনে করি যে 6 মিলিয়ন পিপুল না, এই 6 মিলিয়ন পিপুলরা পুরা সমাজের মধ্যে তাদের একটা বিশাল ইনফ্লুয়েন্স আছে। যার দরুন আমেরিকার রাজনীতিতে টিকে থাকতে হলে ইহুদিদের প্রতি একটা তাদের সমীহ করতে হয়। এটা লম্বা সময় ধরে এইভাবে করে আসছিল। এবং আরেকটা বিষয় হচ্ছে ওদের গোয়েন্দা তথ্য, যেটা মোসাদের, আপনি জানেন যে সারা বিশ্বের টপ 3-র মধ্যে মোসাদ একটা,
যারা সারা বিশ্বে এদের একটা নেটওয়ার্ক আছে এবং শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্ক, যার দরুন আমেরিকার যেই আসুক এই আপনার ইয়াকে সমীহ করতে হচ্ছে। এটা হচ্ছে সমীহ করা। কিন্তু আমরা যদি মনে করি যে এই ইসরায়েল আমেরিকাকে চলায়, তাহলে এটা একটা ভুল ন্যারেটিভ আমরা মার্কেটে ছড়াচ্ছি। বরঞ্চ ইসরায়েল যে আমেরিকাকে মানে মেনটেন করে না, বা আমেরিকা যে ইসরায়েলের কথা চলে না, ইনফ্লুয়েন্স করে, এটা আপনার কথা সত্য যে ইসরায়েল অনেকটা ইনফ্লুয়েন্স করে, বাট মেনটেন চূড়ান্ত সিদ্ধান্তটা আমেরিকাই নেয়। যার দরুন আমরা দেখলাম যে যখন ইরান বলল যে ইসরায়েল যদি আলোচনায় আসে আমরা আলোচনায় বসবো না, আমেরিকা ইসরায়েলকে বাদ দিয়ে দিল। এবং যখন ডোনাল্ড ট্রাম্প ফিল করলো যে আমরা একটা ভুল যুদ্ধে জড়ায় গেছি, তখন কিন্তু সে জানে যে ইসরায়েল এখানে বাগড়া বাঁধে বিভিন্ন ইস্যুতে, ইসরায়েলের সাথে সমঝোতা করা ইরানের খুব টাফ। এই জন্য কিন্তু আপনার ইসরায়েলকে তারা সাইড করে দিছে। এখন যে ইসরায়েল যে সাইড হলো, এটা কিন্তু শুধু ডোনাল্ড ট্রাম্প সাইড করে না, ইসরায়েল কিন্তু এখন আস্তে আস্তে আমেরিকার রাজনীতিতে অনেক পিছিয়ে গেছে। আপনি জানেন জো বাইডেন লাস্ট যখন যুদ্ধ বলে, আপনার মনে আছে কিনা যে 900 টন এবং 200 টনের একটা বিমানে আপনার গোলা বারুদের চালান জো বাইডেন নিষেধাজ্ঞা দিয়ে আটকে দেয় যে না ইয়াকে আপনার আর কোনো দিবে না, অস্ত্র মানে কি বলে, ইসরায়েলকে আর কোনো আপাতত অস্ত্র দিবে না। কিছুদিন আগে আপনার মার্কিন ডেমোক্রেটের 47 জন সদস্যের মধ্যে 40 জন সদস্য ইসরায়েলের সাথে যে অস্ত্র চুক্তি নতুনভাবে করতে চাচ্ছিল ডোনাল্ড ট্রাম্প, সেটার বিপক্ষে সরাসরি ভোট দেয়, যেটা আমেরিকার ইতিহাসে নজিরবিহীন কোনো ঘটনা। এবং আপনি জানেন সর্বশেষ পিউ রিসার্চ এবং ব্লুমবার্গ সহ আরও কিছু আন্তর্জাতিক যারা ইহুদিদের জনপ্রিয়তা নিয়ে কাজ করে, সেটা নিয়ে রয়টার্স একটা রিপোর্ট করছে। সেই রিপোর্টে বলছে যে আগে যেখানে 23 থেকে 24% লোক ফিলিস্তিনের পক্ষে ছিল আমেরিকান, এখন সেই মাত্রাটা প্রায় 58%, এবং 60% লোক এখন ইসরায়েলের বিপক্ষে অবস্থান করতেছে, এবং ডেমোক্রেট দলে সেটা প্রায় 80%। তার মানে আপনি বুঝে নিতে হবে যে আসলে যে একসময় যে মার্কিন ন্যারেটিভ ছিল, মানে ইসরায়েলি একটা ন্যারেটিভ ছিল, বা আমরা ধরে নিতাম যে ইসরায়েলের একটা ব্যাপক প্রভাব মার্কিন রাজনীতিতে, এটা আসলে প্রভাব বলা যাবে না, তাদের কিছুটা ইনফ্লুয়েন্স থাকে। বাট এককভাবে সিদ্ধান্ত নেওয়া বা মার্কিন জনগণ এখন অনেক কিছুতেই ইসরায়েলিদেরকে অ্যাভয়েড করতেছে, বিশেষ করে তারপরে তারা আপনার এই জিনিসটাকে খুব বেশি স্ট্রংলি আপনার মেনটেন করতেছে। যার জন্য আমি মনে করি যে এই যে আপনি বললেন না যে আজকে যে হামলাটা হলো, এখানে ইসরায়েলি ইনফ্লুয়েন্স আছে কিনা, ইসরায়েলি ইনফ্লুয়েন্স থাকুক আর না থাকুক, তবে এই হামলাতে যে ইসরায়েল খুশি হয়েছে এবং ইসরায়েল যেটার সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করতেছে, তার পাল্টা আমরা কি চিত্র দেখলাম যে আজকে সকালে যখন মার্কিনে হামলা আপনার হলো উপরে, আপনার কি বলে ইরানের উপর যে হামলাটা করলো, ঠিক সাথে সাথেই ইসরায়েল আপনার দক্ষিণ লেবাননে পুনরায় মারাত্মক লেভেলে হামলা করে 12 জনকে হত্যা করলো। তা আমি মনে করি যে আজকের এই হামলাটা মূলত ওই যে আবার সামারাইজ করে লাস্ট করতেছি, প্রথম বিষয় হচ্ছে যুদ্ধবিরতি মানে যে সামরিক বিরতি, এটা আমেরিকা ইরানকে বুঝাইতে চাচ্ছিল যে না, আমরা যুদ্ধবিরতির মাঝখানে চাইলে সামরিক আক্রমণ করতে পারবো, এবং তোমরা যদি মনে করো যে আমরা খুব ভয় পেয়ে গেছি, ব্যাপারটা এরকম না, এটা একটা তারা বার্তা দিচ্ছে। 2 নম্বর যে বার্তাটা দিচ্ছে, হরমুজ প্রণালী নিয়ে তারা কোনো কম্প্রোমাইজ করবে না। তারা যেটা বোঝাতে চাচ্ছে যে হরমুজ প্রণালীতে যদি নতুনভাবে তুমি কোনো নিয়ন্ত্রণ করতে যাও, তাহলে কিন্তু আমরা তোমাকে আক্রমণ করে বসবো, এবং 4 জনকে আজকে তারা এটা বুঝাই দিল স্পষ্ট বার্তা যে হরমুজ নিয়ে আমাদের কোনো কম্প্রোমাইজ নাই, এখানে টুলে যে হিসাব আনো, এটা আনা যাবে না। তৃতীয় যে বিষয়টা তারা বোঝাইতে চাচ্ছে, আলোচনা টেবিলে যে তারা এখন আছে, এখন জানেন যে আপনি যে তারা দুই পক্ষে এখন আলোচনার একটা মধ্যে আছে, সরাসরি নাই, কাতার এবং মাধ্যমে, পাকিস্তানের মাধ্যমে, এখানে একটা বাড়তি সুযোগ পেতে চাচ্ছে আমেরিকা। অনেকেই ধারণা করে নিচ্ছে যে আমেরিকা একবার পুতায় গেছে, এই পুতায় যে যায় নাই সে যে চাইলে এখন আবার যুদ্ধেং দেহি মনোভাব তার ভিতরে আছে এবং যুদ্ধ শুরু করতে পারে, এটা সে আবার পুনরায় একটা টাচ দিল, বার্তা দিল। চতুর্থ যে বার্তাটা সে দিচ্ছে, মিত্রদেরকে সে আশ্বস্ত করতেছে, আরব আমিরাত, কুয়েত, কাতার এবং সৌদি আরব সহ বিভিন্ন মিত্রদেরকে সে বোঝাচ্ছে যে না, আমরা চূড়ান্ত সময় একসাথে মানে চাইলে ইরানকে করতে পারি, এবং আমি ওই সক্ষমতা আছে, ইরানকে চাইলে আমি করে দিতে পারি, যুদ্ধ পুনরায় শুরু করতে পারি, তোমরা এটা নিয়ে ঘাবড়ায়ও না। সর্বশেষ যে বার্তাটা সে দিচ্ছে তার নিজের দেশে অভ্যন্তরীণ বার্তা, সেটা হচ্ছে যে জো বাইডেন মানে তার যে অপোজিশন পার্টি, তারা ধরে নিছে ডোনাল্ড ট্রাম্পের একেবারে আহামরি পরাজয় হয়ে গেছে, ডোনাল্ড ট্রাম্প শেষ হয়ে গেছে, ডোনাল্ড ট্রাম্প ইরান ইস্যুতে একেবারে সর্বশান্ত হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প আবার পুনরায় একটা বার্তা দিল যে তোমরা যা ভাবতেছো আসলে তা না, আমি যে ইরানকে এখনও ওইভাবে সমীহ করি না, চাইলে যুদ্ধটাকে যখন তখন যে কোনো জায়গায় বাধাই দিতে পারি এবং ইরানকে
সর্বশেষ অবস্থানে নিয়ে যেতে পারি, এই শক্তি আমার আছে। এখন আমি সর্বশেষ যে কথাটা বলবো, এই আজকের যে এটা হয়তো আমার কাছে মনে হচ্ছে সাময়িক, এটা একটা স্ট্রাইকিং অ্যাটাকের মতোই থাকবে। তবে এই নভেম্বরে যে আপনার এই আমেরিকার যে নির্বাচন হবে এবং ডিসেম্বরে যে ইসরায়েলি নির্বাচন হবে, এই নির্বাচনের পর আমার ধারণা হয়তোবা চূড়ান্ত একটা আক্রমণ আমেরিকা এবং ইসরায়েল ইরানের উপর করতে পারে, এটা আমার ধারণা। এর আগে কোনো বড় ধরনের আক্রমণ আসলে কোনো পক্ষেই যাবে না।